All right, good afternoon, everyone. I hope you all are fine. Um, I'm sharing the screen now. Can you see the screen? Yes, Hello? sir. Yes, sir. Rabindranath Tagore. Rabindranath Tagore, yes. রবীন্দ্রনাথ ঠাকুর। গত ক্লাসে আমি বাংলা সাহিত্যে বিশেষ করে কবিতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আর যেহেতু তোমাদের সিলেবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে, তো কবিতা শুরুর আগে আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের একটু জানা উচিত, তাই না? তো রবীন্দ্রনাথ ঠাকুর ওনার সম্পর্কে নতুন করে আসলে তেমন কিছু বলার নেই। উনি পৃথিবী বিখ্যাত একজন মানুষ। আর ওনার ছবিটা দেখতে পাচ্ছ, এটা নোবেল প্রাইজ ওই ওয়েবসাইট থেকে নেয়া। তো যেটা বলছিলাম, ওকে। সো ছবিটি 1915 খ্রিস্টাব্দে কলকাতায় তোলা। রবীন্দ্রনাথের জন্ম কোথায়? 7 মে 1861, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা। তখন ব্রিটিশ গভর্নমেন্ট, হ্যাঁ, ব্রিটিশ যে সাম্রাজ্যবাদ তখন ছড়িয়ে পড়ছিল। তো ব্রিটিশরা শাসন করছিল, ব্রিটিশ ভারত বলা যায়। ব্রিটিশ ভারতে ওনার জন্ম। ওনার মৃত্যু 7 আগস্ট 1941। 80 বছর বয়সে উনি পরলোক গমন করেছিলেন এবং মারা গেলেন কোথায়? জোড়াসাঁকোতে ঠাকুরবাড়িতেই, কলকাতা, সেই ব্রিটিশ ভারতেই। তো ওনার ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। ভানু সিংহ। ওনার পেশা হিসেবে উনি ছিলেন কবি, ঔপন্যাসিক, উপন্যাস লিখেছেন, নাট্যকার, নাটক লিখেছেন, প্রাবন্ধিক, প্রবন্ধ লিখেছেন, দার্শনিক, উনি দার্শনিক ছিলেন, সঙ্গীতজ্ঞ, গান লিখেছেন, চিত্রশিল্পী, আবার অভিনয়ও করেছিলেন কিন্তু, হ্যাঁ। আর গল্পকার তো অবশ্যই, ছোট গল্প লিখেছেন অনেক, আবার গানও গাইতেন। তো উনি ইংরেজি ভাষায় লিখেছেন, বাংলা ভাষায়ও লিখেছেন কবিতা, বিভিন্ন রচনা। ওকে। তারপর হচ্ছে ওনার জাতীয়তা, এসব এখানে আছে। ওনার উল্লেখযোগ্য রচনা গীতাঞ্জলি, এটা প্রকাশিত হয়েছিল 1910 সালে। রবীন্দ্র রচনাবলী, গোরা, আমার সোনার বাংলা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত। জনগণমন, এটা হচ্ছে ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত, ওনার লেখা। ঘরে বাইরে এই বইটিও বেশ, কি বলবো, বেশ স্বনামধন্য। উনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। আর ওনার স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী। আর এখানে ওনার সিগনেচারটা আছে, উনি এইভাবে সিগনেচার বা স্বাক্ষর করতেন। তো এখন একটু ডিটেইলড আলোচনায় আমরা যাই। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি এসব সম্মানসূচক উপাধিতে ভূষিত করা হয়। হ্যাঁ, আমরা সাধারণ জনগণ অনেকেই ওনাকে গুরুদেব বলে ডাকি, অনেকে কবিগুরু বলেন, অনেকে বিশ্বকবি। বিশ্বকবিটা একটু বেশি প্রচলিত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথের 52টি স্যার কাব্যগ্রন্থ। আবার অনেকে স্যার রবি ঠাকুরও বলে ডাকে। রবি ঠাকুর বলে, রবি, শুধু রবিও বলে, রবি ঠাকুর। হ্যাঁ, ঠিকই আছে তোমার কথা। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, কবিতার বই 52টি, নাটকের বই 38টি, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ। আহ এসব ওনার জীবদ্দশায়, মানে যখন তিনি বেঁচে ছিলেন তখন কিছু প্রকাশিত হয়েছিল, বা মৃত্যুর ঠিক পরে প্রকাশিত হয়েছিল। ওনার ছোট গল্প, তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান, গল্পগুচ্ছ ও গীতিবিতান এই বই দুটোতে আছে, প্রকাশিত হয়েছে। গল্পগুচ্ছে 95টি ছোট গল্প, গীতিবিতান বইয়ে, এটা গানের বই, 1915টি গান। রবীন্দ্রনাথের কিছু পত্র সাহিত্য আছে। যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডে, চিঠিপত্র ও 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়। এছাড়া তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। উনি কিন্তু পেইন্টারও ছিলেন, আগেই বলেছি। 2000 ছবি, প্রায় 2000। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় ট্রান্সলেটেড হয়েছে, মানে অনুদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য, স্পেশালি এটি যখন গীতাঞ্জলি তো বাংলায় লেখা, সেটি উনি ট্রান্সলেশন করেছিলেন ইংলিশে, এবং যার কারণে বিদেশিরা ওনার সম্পর্কে আরো ভালো করে জানতে পারে, ওনার বই পড়তে পারে। হ্যাঁ, কারণ বিদেশিরা তো বাংলা বুঝবে না। সরি। তো তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি, মানে স্কুলে গিয়ে পড়া, বেঞ্চে বসা, টিচারের লেকচার শোনা, এগুলো ওনার খুব বোরিং লাগতো। মানে উনি একদম এনজয় করতেন না। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। উনি বাড়িতেই যা শিখেছিলেন। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। দেখো কত ছোট বছর, মানে যখন তিনি এতটাই ছোট, মানে 8 বছর তো খুব বেশি বয়স নয়। তখন থেকে উনি কবিতা লেখা শুরু করলেন। পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয় 1874 সালে। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথম ইংল্যান্ডে যান। উনি ইংল্যান্ডে যান 1878 সালে। হ্যালো স্যার। ইয়েস। স্যার 1878 সালে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর যেটা প্রথম প্রকাশিত ছিল কাব্যগ্রন্থ, ওইটার নাম ছিল স্যার কবি কাহিনী। এখানে কি স্যার মিস্টেক আছে নাকি বুঝতেছি না আমি। কোনটা, কোন সাল বললেন? 1878 সালে কবি কাহিনী প্রথম প্রকাশিত। আপনি যেটা বলছিলেন এটা স্যার কবি কাহিনী হবে স্যার। কবি কাহিনী কি মানে কি কাব্যগ্রন্থ। কবিতার? হ্যাঁ, জি 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 জি। কবিতার বই। না, আপনি যেটা বলছিলেন ওইটা হচ্ছে কবি কাহিনী, ওইটার নাম 1878 সাল। 1878 সাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ স্যার এখন নেটে স্যার আমাদের এখানে দেখা যাচ্ছে অনেক অলমোস্ট বলা মানে প্রায় কিছুটা অনেকটা মিস্টেক থাকে স্যার। এগুলো নিয়ে স্যার অন্তত তর্ক হইতে থাকে। এইটা জি স্যার আমি দেখতে পাচ্ছি এখানে। এটা হবে স্যার কবি কাহিনী। আচ্ছা দাঁড়াও, আমি আমি একটু চেক করছি, দাঁড়াও, চেক ইয়েস স্যার, করে ইয়েস বলছি। স্যার, এক ইয়েস মিনিট। স্যার। না, আমি নেটে দেখছি অনিস। হ্যালো। জি স্যার। হ্যালো।
হ্যাঁ, নেটে জি স্যার, দেখছি। শুনতে পাচ্ছি। এখানে এই যে তোমার একটা আমাদের যে সরকারি ওয়েবসাইট আছে, হ্যাঁ, জি স্যার। teachers.gov.bd, ঠিক আছে? জি স্যার। জি স্যার। teachers.gov.bd সরকারি ওয়েবসাইট। ওখানেও জি স্যার। লেখা আছে 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। জি স্যার। ঠিক না, আছে? এটা স্যার আহ, কবি কাহিনী স্যার 1878 সাল। আমরা তো স্যার পড়ছি, আমি লেটেস্ট পড়লাম 1 সপ্তাহ আগে মেবি। যেমন 1878, হ্যাঁ, এখানে কবি হয়তো কোনো কাহিনী, ইনফরমেশন কবি গ্যাপ কাহিনী। আছে, জি স্যার। জি স্যার। হয়তো কোনো ইনফরমেশন গ্যাপ আছে। হ্যাঁ, আমি তোমার সরকারি যে ওয়েবসাইট সেখানেও কিন্তু এই তথ্যটা দেয়া আছে। ও আচ্ছা আচ্ছা। সরকারি ওয়েবসাইটে কিন্তু এভাবে আন্দাজ করে দিবে না, তাই না? জি স্যার। এমন স্যার কবি কাহিনী এটা দিয়ে তুমি সার্চ দিলে, লিংক চাইলে দাঁড়াও, তুমি হ্যাঁ আমি আপনাকে দাঁড়াও, মেসেজ আমি দিচ্ছি। লিংকটা তোমাকে জি স্যার। আমি তোমাকে লিংকটা দিচ্ছি। আচ্ছা 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 স্যার, মেসেঞ্জারে দেন স্যার। এখানেই দিচ্ছি। আচ্ছা আচ্ছা। হুম, এই লিংকে আছে। আচ্ছা, এর মধ্যে তোমরা সবাই অবশ্যই তোমাদের নাম এবং আইডি চ্যাট বক্সে লিখে দাও তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য। ওকে, তাহলে আমি এগিয়ে যাই। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। আর 1878 সালে 17 বছর বয়সে রবীন্দ্রনাথ ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি স্টেটে বসবাস শুরু করেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। তাহলে পশ্চিমবঙ্গের সাউন্ডটা শান্তিনিকেতনে খুব তিনি ছোট আসতেছে। পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। স্যার, সাউন্ডটা খুবই ছোট ছোট করে আসতেছে। সাউন্ড কি অন্যরা পরিষ্কার শুনতে পাচ্ছো? Yes, sir. ইয়েস স্যার। অন্যরা শুনতে পাচ্ছে? সুকি, সুকি, তোমার দিক থেকে হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অন্যরা শুনতে পাচ্ছে। ওকে, স্যার 1902 সালে সাউন্ড সাউন্ড ক্লিয়ার, কিন্তু স্যার আওয়াজটা ছোট। আহ, অন্যদের কিন্তু চুকি প্রবলেম হচ্ছে না। চুকি তুমি বের হয়ে আবার ঢুকো, তাহলে সমস্যাটা হয়তো হইতে পারে। অন্যদের প্রবলেম হচ্ছে না, তোমার দিক থেকে হয়তো কোনো প্রবলেম হচ্ছে। 1902 সালে তার পত্নী বিয়োগ হয়, মানে ওনার স্ত্রী মারা যান। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। উনি নাইট উপাধি পান সাম্রাজ্যবাদী মানে ব্রিটিশদের কাছ থেকে। আর 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করলেন। তিনি বললেন, না, আমার এই নাইট উপাধি আমার দরকার নেই। জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে যেভাবে নির্বিচারে সাধারণ জনগণকে হত্যা করা হলো, হ্যাঁ, গুলি করে প্রচুর মানুষকে হত্যা করেছিল ব্রিটিশরা। এই নির্মম হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, তোমরা আমাকে সম্মান করে যে নাইট উপাধি দিয়েছো সেটা আমি চাই না, কারণ তোমরা নিষ্ঠুর, হ্যাঁ, তোমরা সাম্রাজ্যবাদী, তোমরা লোভী, তোমাদের নাইট উপাধি তোমরাই নিয়ে যাও। ওকে, 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়।
1941 সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনে তার মৃত্যু হয়। এবার আসি রবীন্দ্রনাথের মানে যে রচনাগুলো, লেখাগুলোতে আসলে কোন কোন বিষয় ফুটে ওঠে বা কোন কোন বিষয়ের আমরা উপস্থিতি দেখতে পাই। রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য ভাব গভীরতা, গীতিধর্মিতা। ভাব গভীরতা মানে খুব গভীর। তুমি ওনার কবিতার লাইনগুলো পড়লে মনে হবে হ্যাঁ খুব গভীর, মানে আমাদেরকে ভাবায়। হ্যাঁ, প্রতিটা লাইন আমরা পড়ে আমরা ভাবনার জগতে হারিয়ে যাই। গীতিধর্মিতা, গীতিধর্মিতা মানে পড়লে মনে হবে যেন এটা একটা গান, প্রতিটা লাইন যেন মনে হবে তুমি এটা কবিতা না, এটা যেন একটা গান, খুব সুরের মতো, মানে সুরেলা, ছন্দময়। চিত্র রূপময়তা, ওনার কবিতার লাইনগুলো পড়লে মনে হবে তুমি কবিতা পড়ছো না, তুমি চোখের সামনে দেখছো গ্রাম, নদী, চোখের সামনে দেখছো। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ফাইভ সেন্সেস, মনে আছে? পঞ্চ ইন্দ্রিয়। কবিতার লাইন পড়ছো, তোমার মনে হচ্ছে যেন এগুলো ঘটছে তোমার চোখের সামনে। পাখি উড়ে যাচ্ছে, কবিতায় লেখা আছে পাখি উড়ে যাচ্ছে, তুমি দেখছো, মনে হচ্ছে যেন তুমি তোমার নিজের চোখে তুমি দেখছো। তো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে চিত্র রূপময়তা চোখের সামনে ভেসে ওঠে। মনে করো এক কবিতায় একটা লাইন আছে, শান্ত নদী বয়ে চলেছে, তখন তোমার চোখের সামনে নদী ভেসে ওঠে নাকি? হ্যালো, আমি নদী বলার সাথে সাথে চোখের সামনে নদীর একটা ছবি আসে না তোমার কল্পনায়? ইয়েস স্যার। এটাই হচ্ছে চিত্র রূপময়তা। অধ্যাত্ম চেতনা, ওনার কবিতা পড়লে তুমি আধ্যাত্মিক অনেক উপাদান পাবে। আহ ঐতিহ্য প্রীতি, উনি ঐতিহ্যকে ভালোবাসতেন ওনার কবিতায়। ঐতিহ্য, কালচার, হ্যাঁ, সংস্কৃতি, আমাদের মূল মাটি ও মানুষ, এসব সম্পর্কে উনি লিখেছেন। প্রকৃতি প্রেম, উনি প্রকৃতিকে ভালোবাসতেন। ওনার কবিতা পড়লে আমরা প্রকৃতির গুণগান দেখতে পাই, সৌন্দর্য দেখতে, মানব প্রেম, স্বদেশ প্রেম, বিশ্বপ্রেম, রোমান্টিক সৌন্দর্য চেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তব চেতনা ও প্রগতি চেতনা। প্রগতি চেতনা মানে উনি উন্নয়নের পক্ষে, যে কোনো, হ্যাঁ, মানসিক উন্নয়ন, তারপরে দেশের উন্নয়ন, রবীন্দ্র এবং শিক্ষা, শিক্ষা দীক্ষায় মানুষের চেতনায় বিবেকের উন্নয়ন, উনি এসব নিয়ে কথা বলেছেন, লিখেছেন। রবীন্দ্রনাথের গদ্য ভাষাও কাব্যিক। উনি কবিতা লিখেছেন, কবিতা তো কাব্যিক। গদ্য ভাষা যেটা যেটা বলে প্রোজ, প্রোজ, গদ্য, গদ্য পড়লেও মনে হবে যেন তুমি কবিতা পড়ছো। তো উনি ওনার যে উপন্যাস বলো, মানে কথা সাহিত্য, উপন্যাস, ছোট গল্প, ওনার যে প্রবন্ধ রচনা আছে, এগুলোর মাধ্যমে উনি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে নিজের বক্তব্য প্রকাশ করেছিলেন। উনি কি চান, উনি কেমন সমাজ চান, রাজনীতিবিদদের নীতি কেমন হওয়া উচিত, রাষ্ট্রের উন্নয়নে কি করা উচিত, এই ধরনের পার্সোনাল কিছু মতামত, বক্তব্য উনি প্রকাশ করেছিলেন ওনার ছোট গল্প এবং উপন্যাসের মাধ্যমে। তো সমাজের কল্যাণ করতে গেলে ওনার একটা বিশ্বাস ছিল যে গ্রামের উন্নয়ন করতে হবে, গ্রাম উন্নয়ন, ও গ্রামের দরিদ্র মানুষকে শিক্ষিত করতে হবে, তাহলে সমাজে উন্নতি আসবে, দেশে উন্নতি আসবে। উনি কৃষি, হ্যাঁ, কৃষি ব্যবস্থার উপর খুব জোর দিয়েছিলেন, যেটার প্রমাণ আমরা একটু পরে আবারও পাবো। আর উনি ভেদাভেদ, অস্পৃশ্যতা, মানে এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে ঘৃণা করছে, সমাজে সুযোগ সুবিধা দিচ্ছে না, বঞ্চিত করছে, ভেদাভেদ, হ্যাঁ,
এত এত ডিফারেন্স, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, ধর্মান্ধতা, এগুলোর বিরুদ্ধে ছিলেন। ওনার মন মানসিকতা আসলে অনেক উদার ছিল। তো আগেই বলেছি ওনার লেখা জনগণ মন, এটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তো এখানে ওনার একটা ছবি দেখছো, উনি যখন বেশ কি বলা যায়, কৈশোরের ছবি বলা যায়। এটা একটা ছবি। স্যার পিকচারটা আরেকবার দেখাবেন? এই যে ছবি, এটা ছবি বলতে ওই পেন্সিলে আঁকা স্কেচ। এটা এঁকেছিলেন কে? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন, কিন্তু ওটা দেখে হুবহু আঁকার চেষ্টা করেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। ওকে, সো রবীন্দ্রনাথ ঠাকুর, আগেই বলেছি, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে ওনার জন্ম। ওনার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা শারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান, মানে 14তম সন্তান। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, আচ্ছা এটা গেল। নেক্সট, এটা আসলে একটা ট্র্যাজেডি, একটা দুঃখের ঘটনা যে 1875 সালে মাত্র 14 বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। মানে রবীন্দ্রনাথের মা মারা যান যখন রবীন্দ্রনাথ মাত্র 14 বছর বয়সী। চিন্তা করে দেখো, এত অল্প বয়সে মানে মা হারানো কতটা কষ্টের। ওনার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা নেশা ছিল। নেশা মানে কিরকম? বিভিন্ন দেশ ঘুরে বেড়ানো, বিভিন্ন দেশ দেখার। যে কারণে রবীন্দ্রনাথ আসলে অনেকটা একাই হয়ে গিয়েছিল। একদিকে মা মারা গেলেন, আরেকদিকে বাবা এই দেশ ওই দেশ ঘুরে বেড়ান। তো উনি আসলে অনেকটা একাই হয়ে গিয়েছিলেন। ছেলেবেলায় জোড়াসাঁকোর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বচ্ছন্দ বোধ করতেন রবীন্দ্রনাথ। মানে প্রকৃতির যে মায়া, প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেটা ওনার অনেক বেশি তীব্র ছিল। হ্যাঁ, এই যে নদী, পুকুর, পাখি, সবুজ ঘাস, সবুজ পাতা, পাখির কিচিরমিচির শব্দ, এই যে এগুলো এগুলো ওনাকে মানে যেমন ধরো কাশফুল। তোমরা যারা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখেছো কিনা আমি জানি না, না দেখলে দেখবে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, এটা একটা ফিল্ম, ইউটিউবে আছে, ফ্রি দেখতে পারবে। তো ওখানে অপু নামে একটা ছেলে আছে, অপু, সে তার বোন দুর্গা, তারা দুজন অনেকটা এমনই রবীন্দ্রনাথের মতোই, এই ঘুরে বেড়ানো, কাশফুল দেখা, এই গাছে চড়া, মানে এইগুলোই রবীন্দ্রনাথের ভালো লাগতো। রবীন্দ্রনাথের ভিখারিনী গল্পটি বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। কেউ যদি জিজ্ঞেস করে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কোনটি, তোমরা বলতে পারবে রবীন্দ্রনাথের ভিখারিনী। তো পরবর্তীতে ওনার মিস্টেক হয়েছে স্যার, বুঝি নাই স্যার। সরি,
স্যার এটা আসলে ভিখারিনী জিনিসটা কি বুঝি নাই। ভিখারিনী গল্প, রবীন্দ্রনাথের লেখা গল্প। গট ইট স্যার, থ্যাংক ইউ স্যার। সো ওনার কাব্যগ্রন্থ, কবি কাহিনী, তারপর সন্ধ্যা সঙ্গীত, হ্যাঁ, এগুলো একে একে পাবলিশ হতে শুরু করলো। মানুষ ওনাকে কবি হিসেবে ওনার খ্যাতি ছড়াচ্ছিল, জানছিল মানুষ ওনাকে। হ্যাঁ, তো রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, এটা একদিন সম্ভবত আমি আলোচনা করেছিলাম কোনো এক ক্লাসে। নির্ঝরের স্বপ্নভঙ্গ এই সন্ধ্যা সঙ্গীত বইয়ে আছে, নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতাটি। তো ওনার যৌবন কাল যদি ধরি 1878 থেকে 1901 সাল, ওনার যৌবন কাল দেখো, রবীন্দ্রনাথ ইয়াং, পাশেই ওনার ওয়াইফ বসা, স্ত্রী মৃণালিনী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ 1883 সালে। এখন ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো, সেটা হলো 1878 সালে ব্যারিস্টারি মানে ল পড়ার জন্য উনি ইংল্যান্ডে যান। তখন একটা কি বলবো, প্র্যাকটিস ছিল এরকম যে উচ্চশিক্ষিত হতে হলে বিদেশ যেতেই হবে। ওটা এখনো আছে, ওই ফ্লো বা ওই চিন্তাটা। ভালোভাবে কিছু জানতে শিখতে হলে বিদেশ যেতেই হবে, মানে ইংল্যান্ডে তো যাওয়াই লাগবে। তো রবীন্দ্রনাথও ইংল্যান্ডে গেলেন। প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন। 1889 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন বিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেননি। মানে উনি সবসময় দেখা যাচ্ছে হয়তো কবিতার বই পড়ছেন, গল্পের বই পড়ছেন, হ্যাঁ, উপন্যাস পড়ছেন, মানে এগুলোই ওনার ভালো লাগতো। ওই যে স্কুলে কলেজে গিয়ে বসা বা হ্যাঁ ইউনিভার্সিটিতে গিয়ে আইনের বই পড়া, এগুলোতে মোটেই তিনি আকর্ষণ অনুভব করতেন না। এবং ইংল্যান্ডে থাকা অবস্থায় উনি শেক্সপিয়ার এবং অন্যান্য ইংরেজি সাহিত্যিকদের বই সম্পর্কে জানলেন, পড়লেন, অনেক কিছু শিখলেন। তো কি ঘটলো, উনি তো লয়ার হতে পারলেন না, মানে লয়ার হওয়ার আগ্রহ ওনার ছিল না। কি ঘটলো তাহলে, 1880 সালে প্রায় 1.5 বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে, উনি কিন্তু ডিগ্রি কমপ্লিট করেননি, মানে 1.5 বছর ছিলেন, তারপর চলে এলেন দেশেই। সালের 9 ডিসেম্বর ঠাকুরবাড়ির অধস্তন কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয়। ভবতারিণী, রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফের আসল নাম ছিল ভবতারিণী, কিন্তু বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ করা হয়েছিল মৃণালিনী দেবী হিসেবে, মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ও মৃণালিনীর সন্তান ছিলেন 5 জন। এখানে 5 জনের নাম আছে, নামগুলো আমি আর পড়ছি না এখন। এটা একটা ছবি, শিলাইদহ কুঠিবাড়ি। শিলাইদহ কুঠিবাড়ি, শিলাইদহ কুঠিবাড়ির ছবিটা এখানে কেন রাখলাম, কারণ হ্যাঁ, এখানে রবীন্দ্রনাথের বেশ অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিভাবে সেটা আমরা এখন জানবো। 1891 সাল থেকে পিতার আদেশে, এখন উনি যেহেতু অ্যাডভোকেট নন, উনি ইংল্যান্ড থেকে তো ডিগ্রি নিয়ে আসেননি, তো উনি কি করবেন, পিতা ভাবলেন যে রবীন্দ্রনাথকে জমিদারির দায়িত্ব দিই, উনি জমিদারির যে কাজগুলো দেখাশোনা করুক।
1891 সাল থেকে পিতার আদেশে নদিয়া, নদিয়া মানে এখন বাংলাদেশের কুষ্টিয়া জেলা, হ্যাঁ, তখন ওটার নাম ছিল নদিয়া। তো নদিয়া, পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারিগুলির তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ। তো উনি প্রায়ই যেতেন এই যে রাজশাহী, হ্যাঁ, পাবনা, কুষ্টিয়া, মানে তখন কুষ্টিয়ার নাম তো নদিয়া ছিল। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে, এই যে কুঠিবাড়ি একটু আগে দেখালাম, কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। এবং জমিদার রবীন্দ্রনাথ, তখন তো উনি জমিদার, তাই না, জমির দেখাশোনা, জমি সবকিছু উনি মেনটেন করতেন, তাই জমিদার হয়ে গেলেন উনি, জমিদার রবীন্দ্রনাথ। শিলাইদহে পদ্মা নামে একটি বিলাসবহুল পারিবারিক বজরায় চড়ে, বজরা মানে অনেকটা বড় নৌকা মতো, চারিদিকে মানে ঘেরাও করা, অনেকটা ছোট রুমের মতো আর কি, দেখেছো না এরকম বজরা, উপরে ছাদের মতো, চারপাশে বেড়ার মতো, মানে যাতে রোদ ঢুকতে না পারে, ছোট একটা রুমের মতো আর কি, নৌকার উপরে মনে করো ছোট একটা রুম। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, সেটাকে বলতো বজরা। তো বজরায় চড়ে উনি চড়ে বেড়াতেন নদীতে। আর কি করতেন উনি তাহলে? জমিদার হিসেবে ওনার দায়িত্ব ছিল খাজনা আদায় করা এবং সবার সাথে সুন্দর সম্পর্ক, মানে একটু কুশল বিনিময়, কেমন আছেন আপনারা, কেমন চলছে, একটু আশীর্বাদ প্রার্থনা করা, হ্যাঁ, এইভাবেই ওনার সময় কাটতো, ওনার দিন কাটতো। তো ওই যে বজরায় চড়া অবস্থায় উনি তো নদীর সৌন্দর্য, হ্যাঁ, গ্রাম বাংলার সৌন্দর্য কেমন, কতটা অসাধারণ, উনি আরো ভালো করে উপলব্ধি করলেন। উনি দেখলেন গ্রামের মানুষগুলো নদীতে, হ্যাঁ, নদীর পাশে তাদের জীবন, কিভাবে মাছ ধরে, কিভাবে, মানে তাদের যে গল্প, তাদের কথা উনি মন দিয়ে শুনতেন, হ্যাঁ। এগুলো আবার উনি ওনার যে ছোট গল্পগুলো সেই সব মানুষদের কাছ থেকে যে উনি শুনতেন, শুনে প্রভাবিত হতেন। তারপর উনি ওনার ছোট গল্পে সেই সব মানুষের জীবনের যে কি বলবো প্রতিফলন, সেটা আমরা দেখতে পাই এই যে গল্পগুচ্ছ বইয়ের বেশিরভাগ ছোট গল্পে। আমি বোঝাতে পেরেছি? যেমন ধরো আমি হয়তো কোনো একজন কৃষকের সাথে কথা বললাম, কৃষক তার দুঃখের কাহিনী আমাকে বলল। এখন আমি আমি যদি একটা ছোট গল্প লিখি যেখানে কৃষক সে একটা কৃষক আছে, কৃষক খুব দুঃখী, হ্যাঁ, তো তার মানে কি দাঁড়ালো, আমি কি এটা কল্পনা থেকে লিখেছি, না ওই যে কৃষকের সাথে আমি কথা বলেছি তার জীবনের সাথে মিল রেখে আমি গল্পটা লিখলাম? কোনটা? স্যার, কৃষকের জীবনের সাথে মিল রেখে গল্পটা লেখানো হয়। সেই কৃষকের, স্যার। কারণ তার কথা আমি শুনেছিলাম, তাই তো, হ্যাঁ এবং স্যার। তাকে মাথায় রেখে আমি গল্পটা লিখেছিলাম। ঠিক একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরও অনেকগুলো গল্প এভাবে লিখেছিলেন। তারপর তো ওনার অনেক রচনা প্রকাশিত হয়, এই যে যেমন সাধনা, ওনার নিজের সম্পাদিত পত্রিকা সাধনা, ওখানে ওনার লেখা প্রকাশিত হয়, বিভিন্ন স্থানে ওনার লেখা প্রকাশিত হতে থাকলো। আর ওনার ছোট গল্পগুলিতে গ্রামীণ জনজীবনের আবেগময়, হ্যাঁ, ও শ্লেষাত্মক চিত্র আমরা দেখি। ওনার ছোট গল্পগুলি যদি পড়ো রবীন্দ্রনাথের, খুব মানে টাচি, হ্যাঁ, খুব ফুল অফ ইমোশনস, আবেগে পরিপূর্ণ। মধ্যজীবন, রবীন্দ্রনাথের মধ্যজীবন 1901 সাল থেকে 1932। এই যে বসে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা 1912 সালে হ্যামস্টেডে রবীন্দ্রনাথ বন্ধু উইলিয়াম রোদেনস্টাইনের শিশুপুত্র জন রোদেনস্টাইন
এই ছবিটি তুলেছিলেন। 1901 সালে রবীন্দ্রনাথ আহ, সপরিবারে শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। একদম পরিবার নিয়ে চলে এলেন, শান্তিনিকেতনে থাকবেন, শিলাইদহ ছেড়ে দিলেন। আর এখানে আহ, এখানে কেন এলেন? কারণ এখানে ওনার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর 1888 সালে একটি আশ্রম ও 1891 সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আশ্রমের আম্রকুঞ্জ উদ্যানে একটি পাঠাগার মানে লাইব্রেরি নিয়ে রবীন্দ্রনাথ চালু করলেন ব্রহ্ম বিদ্যালয় বা ব্রহ্মচর্যাশ্র নামে একটি স্কুল। তো শান্তিনিকেতনে উনি একটি স্কুল শুরু করলেন, ব্রহ্ম বিদ্যালয়, যার নাম ছিল, যেটির নাম। তো তারপর দুঃখের ঘটনা ঘটে। 1902 সালে মাত্র 30 বছর বয়সে ওনার ওয়াইফ মারা যান। 1903 কন্যা রেণুকা মারা যান। 1905 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর ওনার পিতা মারা যান। 1907 সালে ওনার সবচেয়ে ছোট পুত্র সমীন্দ্রনাথ মারা যান। তো রবীন্দ্রনাথ ঠাকুর যদিও জমিদার ছিলেন, কিন্তু উনিও কিন্তু একসময় দারিদ্রতা কি জিনিস, হ্যাঁ, দরিদ্ররা কত কষ্টে থাকে সেটা ফিল করেছিলেন। কিভাবে? উনি যখন শান্তিনিকেতনের এই যে স্কুল চালাচ্ছিলেন, স্কুলের কর্মকাণ্ড, উনি বেশ অভাবে পড়ে যান। ওনার টাকা মানে কি বলবো, অর্থ কষ্ট যাকে বলে, হ্যাঁ, ওনার অত টাকা ছিল না। পাশাপাশি পুত্র ও জামাতার বিদেশে পড়াশোনার ব্যয়ভারও রবীন্দ্রনাথকে বহন করতে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে বিদেশে পড়ানো তো এত সহজ নয়, লাখ লাখ টাকার বিষয়। তো এইসব মানে মেনটেন করতে গিয়ে রবীন্দ্রনাথকে খুব হিমশিম খেতে হয়, খুব কঠিন সময় যাচ্ছিল। তখন রবীন্দ্রনাথ কি করলেন, স্ত্রীর গয়না ও আহ, একটি বসত বাড়ি ছিল সেটি বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। এর মধ্যেই বাংলাদেশে মানে বাংলায় এবং বাংলার বাইরে রবীন্দ্রনাথের কবি খ্যাতি ছড়িয়ে পড়েছিল, সবাই জানছিল রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। হ্যাঁ, রবীন্দ্রনাথের গান মানুষ গাচ্ছিল বিভিন্ন জায়গায়, কবিতা আবৃত্তি করা হচ্ছিল, ওনার লেখা কবিতা মানে ধীরে ধীরে বিখ্যাত হয়ে যাচ্ছিলেন। 1910 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি এবং গীতাঞ্জলি অনুবাদ হয় 1912 সালে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে যে কবিতাগুলো আছে সেগুলো ইংলিশে অনুবাদ হয় 1912 সালে। আর 1913 সালে এই গীতাঞ্জলি বইয়ের জন্য সুইডিশ একাডেমি, তোমরা জানো সুইডেন থেকে নোবেল প্রাইজ দেওয়া হয়, সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করে। 1930-এর দশকের প্রথম ভাগে উনি তখন বক্তৃতা দিতেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ওনাকে আমন্ত্রণ জানানো হতো, উনি বক্তব্য রাখতেন। পাশাপাশি ওনার বক্তৃতায়, ওনার গানে, ওনার কবিতায় রবীন্দ্রনাথ এই যে ভারতীয় সমাজে যে বর্ণ বৈষম্য আছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হ্যাঁ, এই যে তাদের মধ্যে যে আলাদা আলাদা কাস্ট সিস্টেম, প্রথা, বর্ণ প্রথা এবং
এই শ্রেণী সর্বোচ্চ, ওই শ্রেণীর মানুষ সর্বনিম্ন মানুষ, বা সর্বনিম্ন পর্যায়ের মানুষ, এই যে বৈষম্যগুলো নিয়ে আহ, রবীন্দ্রনাথ কিন্তু কথা বলতেন যে আহ, সমাজে এত বৈষম্য থাকা ঠিক নয়, বা এই বর্ণের মানুষ ওই বর্ণের মানুষের বাসায় যাবে না, যেতে পারবে না, বা ওই বর্ণের মানুষকে ছুতে পারবে না, টাচ করতে পারবে না, বা ওই বর্ণের মানুষের বাসায় গিয়ে খাবার খেতে পারবে না, খাবার খেলেই নাপাক হয়ে যাবে। তো এই যে এই বিষয়গুলো নিয়ে রবীন্দ্রনাথ কিন্তু মানুষকে বোঝাতেন যে এগুলো ঠিক নয়। শেষ জীবন 1932 থেকে 1941। 1941-এ উনি মারা যান। তো শেষ জীবন সম্পর্কে আমরা একটু দেখি। এখানে রবীন্দ্রনাথের একটা ছবি, উনি বইয়ের দিকে তাকিয়ে আছেন। এটা জার্মানির বার্লিনে তোলা 1930 সালে। তো এখানে জীবনের শেষ বয়সে ওনার বেশ অনেকগুলো, যেমন ধরো 50টি গ্রন্থ প্রকাশিত হয়। পুনশ্চ, তারপরে শেষ সপ্তক, শ্যামলী ও পত্রপুট, হ্যাঁ, এগুলো আরো অনেক বই প্রকাশিত হয়। ওনার উপন্যাস মালঞ্চ, তারপর 4 অধ্যায়, এগুলো প্রকাশ হয়। শেষ বয়সেই উনি আসলে বেশিরভাগ ছবি এঁকেছিলেন। 1934 সালে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, শতাধিক মানুষ মারা গিয়েছিল। তখন মহাত্মা গান্ধী এই ভূমিকম্পকে বলেছিলেন যে ঈশ্বরের রোষ, মানে ঈশ্বরের রাগ, ঈশ্বরের ক্রোধ, স্রষ্টা রেগে গেছেন, তাই উনি ভূমিকম্পের মাধ্যমে ওনার রাগ প্রকাশ করেছেন। তো এইটা যখন বলেছিলেন, রবীন্দ্রনাথ এটা মেনে নিতে পারেননি। রবীন্দ্রনাথ বলেছিলেন এটা, এই কথার তো কোনো যুক্তি হলো না, এখানে এটা অবৈজ্ঞানিক। আহ, তো দীর্ঘ রোগ ভোগের পর 1941 সালে জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে একটা ছবি দেখো, একটা বিখ্যাত ছবি। ওনাকে চেনা যায়? ওনার নাম তো অবশ্যই তোমরা জানবে। রবীন্দ্রনাথের পাশে কে বসে? আইনস্টাইন স্যার, অ্যালবার্ট আইনস্টাইন। আইনস্টাইন। আর এটা 1913 সালে, এটা জার্মানিতে তোলা, জার্মানির বার্লিনে। তো এখন আমরা একটু দেখি ওনার যে আহ, বিশ্ব ভ্রমণ, বিশ্ব ভ্রমণ সম্পর্কে একটু একটু আমরা জানি। ওকে, সো রবীন্দ্রনাথ উনি অনেকগুলো দেশ ভ্রমণ করেছিলেন, মোট 12 বার বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন। 1878 থেকে 1932 সালের মধ্যে তিনি 5টি মহাদেশে 30টিরও বেশি দেশ ভ্রমণ করেন। ইংল্যান্ডে গিয়েছিলেন 2 বার, প্রথম জীবনে, পরে আবার গিয়েছিলেন তৃতীয়বার। তৃতীয়বার ইংল্যান্ডে গিয়ে উনি ইয়ার্স, WB ইয়ার্স, হ্যাঁ, ছাড়াও আরো অনেক ইংরেজ কবি ও বুদ্ধিজীবীদের সাথে উনি সাক্ষাৎ করেন, কথা বলেন, অনেক নতুন কিছু উনি শেখেন, ভাবের আদান প্রদান হয়। আর WB ইয়ার্স নিজে রবীন্দ্রনাথের যে কবিতার বই গীতাঞ্জলি, গীতাঞ্জলি বইয়ের যে ভূমিকা, ইন্ট্রোডাকশন থাকে না, ইন্ট্রোডাকশনটি WB ইয়ার্স লিখে দিয়েছিলেন। 1916 থেকে 17 সালে জাপান ও যুক্তরাষ্ট্রে গিয়ে রবীন্দ্রনাথ সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে বক্তৃতা দেন। উনি সাম্রাজ্যবাদের বিপক্ষে ছিলেন।
মানে কলোনিয়ালিজম, ইম্পেরিয়ালিজম, এক দেশ অন্য দেশে গিয়ে এভাবে দখল করে শাসন করবে, এর চেয়ে অন্যায় আর কিছু হতে পারে না। রবীন্দ্রনাথ এটা মেনে নিতে পারেননি, ব্রিটিশরা এদিকে আমাদের এখানে এসে এইভাবে দখল করে শাসন করবে। তো উনি বিভিন্ন দেশে বক্তব্য দিয়েছিলেন সাম্রাজ্যবাদের বিপক্ষে। এটা একটা ছবি ইরানে, তেহরানের মজলিসে, হ্যাঁ, রবীন্দ্রনাথ দাঁড়ানো। তো আজকে এখানেই শেষ করছি, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, ইয়েস স্যার। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ করতে পারবো। আর ইতোমধ্যে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিশ্চয়ই লিখেছো। ইয়েস স্যার। স্যার স্যার তাইলে কি আমাদের আমরা নেক্সট ইয়াতে রবীন্দ্রনাথের কোনো কিছু পড়তে যাচ্ছি?